আজকে 23শে জানুয়ারি 2026। একাধারে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং অপরদিকে এই বছরের সরস্বতী পুজো। আর আমরা এখন গ্রুপ ট্যুরে রয়েছি গিরে। এই গির থেকে আমরা আজকে রওনা দেব দ্বারকার পথে। এবং আজকে সকালবেলা গিরে একটা সাফারি করেছি, গতকাল বিকেলবেলা করেছি, সেগুলি আপনারা গিরের ভ্লগে দেখেছেন। আর গিরের বুকিং কিভাবে করবেন সেগুলো সব সেখানে বলা রয়েছে। আর আজকে এখন এখানে লাঞ্চ চলছে, এই লাঞ্চের পরেই আমরা রওনা দেব দ্বারকার উদ্দেশ্যে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকের লাঞ্চে কি কি মেনু আছে দেখুন। আজকে রয়েছে, আজকে বলেন। খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, পাঁপড়, চাটনি। বাহ, ফার্স্ট ক্লাস সরস্বতী পুজো করে। তাহলে সরস্বতী পুজোর মেনু ঠিক আছে। একদম পারফেক্ট মেনু হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর মেনু, এবং এই লাঞ্চ করেই আমরা এরপরে রওনা দেব। হ্যাঁ, ও স্কুলের দিনগুলো ফিরে আসছে, তাই না? আজকের মেনু এতদিন সব টেস্টি খাবার খেয়ে ফেল, একদম আজ খুব ভালো হয়েছে। খিচুড়ি হয়েছে, আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, কিন্তু সবগুলোই খুব সুন্দর হয়েছে খেতে। আমরা দ্বারকাতে এসে পৌঁছালাম, ঘড়িতে এখন 6:47। আমরা গির থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি ওই 1:45 নাগাদ। তারপরে রাস্তায় দু জায়গায় দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য, তেল ভরা হলো গাড়িতে। এই সব কিছু করে এখন এই 6:45 নাগাদ দ্বারকাতে এসে পৌঁছালাম। এই আমাদের হোটেল, এখন আমরা হোটেলে চেক ইন করবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখন 6:45 বাজে, এখনও কিন্তু মোটামুটি দিনের আলো রয়েছে। আমি আপনাদের সাথে কথা বলছি। হোটেলে চেক ইন করেই আমরা দ্বারকাধীশ মন্দিরে যাব। দ্বারকাতে আমরা যে হোটেলে উঠেছি, আপনাদের আমি রুমটা আগে ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন, এই রুমটি হলো 4 বেডের রুম। আর এছাড়াও যেগুলি ডবল বেডেড, সেখানে 2টি বেড রয়েছে। আর ইকুইপমেন্টস যা আপনারা দেখছেন, রুম অ্যামিনিটিস যা যা দেখছেন, সেগুলি সবই প্রত্যেকটা রুমেই রয়েছে। এখানে বেড, এইদিকে সোফা, প্রত্যেকটা রুমেই একটি সোফা রয়েছে। এখানে কেটেল রয়েছে। আর টি কফি শেষে দেওয়ার কথা, কিন্তু এটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি না। এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে, এইদিকে ড্রেসিং টেবিল, এইদিকে ওয়ার্ড্রোব, এইদিকে জলের বোতল রাখা রয়েছে 1/2 লিটার করে। এটা যেহেতু 4 বেডের রুম, সেই কারণে 4টি। আর এইদিকে সম্পূর্ণ দেওয়াল জুড়ে একটি উইন্ডো রয়েছে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, বাইরেটা দেখা যাচ্ছে না। রুমটি একটু ভালো করে দেখে নিন। এই হলো বাথরুম। এখানে আয়না, এইদিকে বেসিন, এইদিকে শাওয়ার এনক্লেভ, আর এইখানে টাওয়েল রাখা রয়েছে। আপনাদের রুমটি দেখালাম, গেস্টরা সবে চেক ইন করলেন। এখন আমরা একটু ইভিনিং স্ন্যাক্স নেব, তারপরে চা খাবো, খেয়ে তারপরে আমরা আজকে রাত্রেই একবার দ্বারকাধীশ মন্দির দর্শন করে আসব।
এটাও নিয়ে যেতে পারেন, যদি কিছু বলে এসে দিয়ে যাবেন আমাকে। দ্বারকাধীশ মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়ে ঢুকতে দেওয়া হয় না। তো এই সকলের মোবাইল আমার কাছে জমা রয়েছে, সকলে জুতো জমা দিয়ে তারপরে এখন মন্দিরে গেছেন, আর সবার মোবাইল নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। কেননা এখানে মোবাইল জমা দেওয়ার কাউন্টার রয়েছে, কিন্তু সেই কাউন্টারে মোবাইল জমা দেওয়ার যা লাইন, তাতে জমা দিয়ে মন্দিরে ঢুকতে ঢুকতে 9:30 বেজে যাবে। 9:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো এখন ওনারা দর্শন করতে গেছেন, আর আমি এই বাইরে ঘাটের আশেপাশের অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। কেমন দেখলে? খুব ভালো লেগেছে। দৌড়ে দৌড়ে গিয়ে আমরা ছুটেছি। দ্বারকাধীশকে কেমন দেখলে? খুব সুন্দর, আর মন্দির ভিতরটা এত সাদা সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। হয়েছে, দর্শন হয়েছে? দারুণ হয়েছে, একদম একদম ভিড় ঠেলে সামনে থেকে দেখে চলে এলাম। মেয়েরা আরেকবারের জন্য ঘুরতে গেল, ওরা আরেকবার গেছে। দর্শন করলাম, একদম ভালো টাইম পেয়েছি দর্শন করার, খুব সুন্দর দর্শন করেছি। দারুণ দর্শন করেছি, খুব ভিড় ছিল না, মন ভরে গেছে। খুব ভালো দর্শন হয়েছে। হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি। ভালোই হয়েছে, দর্শন ভালো হয়েছে, কিন্তু খুব ভিড়। 1 সেকেন্ড দাঁড়িয়ে মানে দর্শনটা কোনো রকমে হলো, অন্তত আমার তাই হয়েছে। আপনি আরেকবার গেলেন, ওরা গেল। আমি সকালবেলা কালকে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। আমরা মন্দিরে প্রথমবার বুবুর সঙ্গে দর্শন করে এসেছি, এসে আমাদের আবারও ইচ্ছা হচ্ছিল যাব। বুবু বললো ঠিক আছে দেখো দেখো, ঠাকুরের শয়ন দেখার জন্য আমরা আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি, শয়ন কমপ্লিট করে তবে এসেছি। ততক্ষণে ঘুম পাড়িয়ে এসছে। হ্যাঁ, তবেই বেরিয়ে এসেছি, ততক্ষণে এরা বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। পরিবেশটা কেমন দেখলে? সুযোগ তো সবসময় পাওয়া যায় না, না ভগবান শুনছেন, সেটা লোকাল লোকেরাই ছিল বলে ঠাকুরের শয়নের গানটা হচ্ছিল, খুব ভালো লাগছিল। খুব সুন্দর লাগছিল পরিবেশটা। বলো দ্বারকাধীশকে যে জামা পরিবর্তন প্রথমে সাদা পোশাক পরানো ছিল, তারপরে ওটা চেঞ্জ করে গোলাপি পোশাক পরিয়ে শয়ন দেওয়া। প্রতিটা দিন অনুপাতে ড্রেস চেঞ্জ করা হয়। আজকে শুক্রবার ছিল বলে সাদা পোশাক ছিল, সেটাকে শয়নের সময় চেঞ্জ করে গোলাপি পোশাক পরিয়ে শয়ন দেওয়া হলো। মানে সরস্বতী পুজোর দিন দর্শন করলেন, একদম সময় দেখে তারপরে আমরা বেরোলাম। খুব ভালো। পরিবেশ দারুণ। তুমি কেমন দেখেছো বলো? আমি খুব ভালো দর্শন করেছি, ভালো ভালো লেগেছে। দর্শন আর হয়েছে? বেরোবার সময় প্রসাদের কাউন্টার থেকে 2 প্যাকেট প্রসাদ নিলাম, খুব ভালো লাগলো। এই প্রসাদগুলো এখন আমাদের পেটে যাবে। হ্যাঁ নিশ্চয়ই যাবে, সবার পেটেই যাবে। আজকে 24শে জানুয়ারি 2026, দ্বারকাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল রাত্রে আমরা দ্বারকাতে এসে পৌঁছেছিলাম এবং দ্বারকাধীশ মন্দির আমরা গতকাল রাতেই একবার দর্শন করেছি, এবং আজকে আমরা যাব নাগেশ্বর এবং বেট দ্বারকা দর্শনে। আর তাছাড়াও আমরা এখানে ভারকেশ্বর শিব মন্দির, রুক্মিণী মন্দির, এই জায়গাগুলিও দেখব। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল চাউমিন, আর গেস্টরা সবাই রেডি হয়ে নিচে এসেছেন, কয়েকজন এখনও বাকি আছেন। আর যা যা আজকে লাঞ্চে দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের দেখাই।
আজকে খাওয়া হচ্ছে ভাত, ডাল, কুরকুরে আলু ভাজা, মিক্সড ভেজ আর কাঁচকলার কোপ্তার ঝোল। এইটা কি দিচ্ছ, মিক্সড ভেজ? এরপরে কাঁচকলার কোপ্তা আছে, খাও। কোপ্তা খাও, ঝাল হবে কি না সে আগে খেয়ে দেখো ঝাল হবে কিনা। দাদা ঠিক আছে তো? ঠিক আছে, সবজি খান না? তাহলে একটু আলু ভাজা নিন। হ্যাঁ দাঁড়ান, দেখি সরো, একটু আলু ভাজাটা দিই দাদাকে। দেখি একটু, হ্যাঁ নেব, এই নিন একটু আলু ভাজা নিন। আপনারা নেবেন কেউ আলু ভাজা? একটু একটু থালাটা এগিয়ে দাও। দাঁড়ান, একটু দাঁড়ান, ও দিয়ে নিক, সরে যাক। হ্যাঁ এই যে, আসলে এই ডালের সাথে কুরকুরে আলু ভাজা পেলে তার চাহিদা হয় মারাত্মক। কি ঝাল লেগেছে? না ভালো হয়নি, কেমন হয়েছে কোপ্তা? খুব ভালো হয়েছে, সফট হয়েছে, রান্না খুব ভালো, রান্না ভালো। রান্না মানে একদম প্রাইস দেওয়ার মতো রান্না, মানে কোপ্তা ভালো করেছে। আর সব থেকে বেশি কি যে ও যে ইয়েটা নিয়ে রেখেছে যে আমি বানাবো কোপ্তা, বাড়িতে বানাতে গেলে আমাদের দুবার ভাবি যে আমি এত লোকের কি করে বানাবো। এটা ভালো করেছে, আমার এটা ভালো লাগলো। টেস্ট কেমন লাগছে বলো সেটা? টেস্ট ভালো, টেস্ট ভালো, ভালো হয়েছে। কোনো সমস্যা হচ্ছে না কোনো তো? রকম সমস্যা না, এখন একদম ফার্স্ট ক্লাস যাচ্ছে। খালি ভাবছি আর তো দুদিন বাদে শেষ হয়ে যাবে, তখন কি করবো? আমি ওইটাকে আজকে বলছি পারি। লাঞ্চের পরে দ্বারকার বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরিয়েছি। এখন ঘড়িতে সময় 1:06। আর প্রথমে আমরা যাচ্ছি হরকেশ্বর শিব মন্দির, তারপরে আমরা যাব রুক্মিণী টেম্পল, এবং তারপরে নাগেশ্বর, এবং সবশেষে বেট দ্বারকা। পুরো যাত্রাটাই আপনাদের কাছে তুলে ধরবো, তার সাথে সাথে যে যে জায়গাগুলো আমরা দেখছি সেগুলো আপনারা দেখতে থাকুন। এই ভরকেশ্বর শিব মন্দিরের এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। যদি আপনারা দ্বারকাতে 2 দিন স্টে করেন তাহলে এখানে সন্ধ্যাবেলার দিকে চলে আসবেন, খুব সুন্দর লাগবে। আর এই ভরকেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মনে করা হয় আদিগুরু শঙ্করাচার্য। এই শিব মন্দিরে যে শিব অধিষ্ঠিত আছেন তিনি চন্দ্রমৌলি শিব রূপে পূজিত হন। আর এই ভরকেশ্বর শিব মন্দিরের যাওয়ার পথটির দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু এই শিব মন্দিরের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এর অবস্থান। চারিদিকে সমুদ্র, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই শিব মন্দির। দেখুন আমি এই জায়গা থেকেই দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর লাগবে। এই দেখুন চারিদিকে সমুদ্রের মধ্যে এই যে ভরকেশ্বর শিব এখানে অবস্থান করছেন। খুব সুন্দর পরিবেশ, সারা দিন প্রচণ্ড হাওয়া দেয়। এই দিকটাতে দেখুন কতগুলো ক্লিফ তৈরি হয়েছে, সমুদ্রের পাড় এখানে খাড়াভাবে ভেঙে গেছে। সমুদ্রের জলের ঢেউ এসে মানে উপকূলের অনেকটা ভেতরে প্রবেশ করে। এখন আমরা এসে পৌঁছেছি রুক্মিণী মন্দিরে। রুক্মিণী হলেন শ্রীকৃষ্ণের স্ত্রী। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী একবার দুর্বাসা মুনিকে সাথে নিয়ে
এই স্থান দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় রুক্মিণীর প্রচণ্ড তৃষ্ণা পায়। আর এই অঞ্চলটি, সমগ্র অঞ্চলটি সমুদ্রের ধারে, সেই কারণে এখানে নোনা জল, এখানে পানের উপযুক্ত জল পাওয়া যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ করলেন কি, তার বাঁ পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে, মাটিতে চাপ দিয়ে তিনি গঙ্গাকে এখানে আহ্বান করেন এবং সেই গঙ্গার জলে রুক্মিণী তৃষ্ণা নিবারণ করেন। কিন্তু সমস্যাটা হলো সাথে ছিলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি রুক্মিণীর এই যে তিনি যে জল পান করলেন তাতে প্রচণ্ড তিনি রুষ্ট হলেন, বললেন যে সাথে ব্রাহ্মণ রয়েছে, আমি সাথে রয়েছি, তুমি আমাকে আগে জলের জন্য জিজ্ঞাসা না করে তুমি নিজেই জল পান করলে, এতে তুমি ঘোরতর অন্যায় এবং পাপ করেছো। এই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, কৃষ্ণের কাছ থেকে তুমি 12 বছর বিচ্ছিন্ন থাকবে। রুক্মিণী তারপরে কৃষ্ণের থেকে 12 বছর বিচ্ছিন্ন হন এবং এই স্থানে তিনি তপস্যা করেন। পরবর্তীকালে এখানে মন্দির তৈরি হয়। এই মন্দিরটি বেলে পাথর দ্বারা নির্মিত এবং 12 শতকের মন্দির। আর এই মন্দিরের চারপাশে কিন্তু নোনা জল পাওয়া যায়, একমাত্র এই মন্দিরেই মিষ্টি জল পাওয়া যায়। আর এই মন্দিরে জল দান করা এবং এখানকার জল পান করা একটি অত্যন্ত পুণ্যকর্ম। এখানে যারা আসেন সবাই এখানকার জল পান করেন। আজকে প্রচণ্ড ভিড়, আমাদের সবাই এসছেন এবং লাইন দিয়ে মন্দিরে দর্শন করছেন। জানি না যে কতক্ষণ সময় লাগবে। রুক্মিণী মন্দির দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। সময় লাগবে মোটামুটি ওই 35 মিনিট মতন, 18 কিলোমিটার মতন দূরত্ব। আর আপনারা যখন যাবেন এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে কিন্তু গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়া যায়। দেখবেন যে ওইখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, সেখান থেকে পুজোর জিনিসপত্র কিনবেন, কিনে তারপরে গিয়ে পুজো দেবেন। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না এক জায়গাতে, এইরকম ভিড়। তো আমাদের দলের যারা তারা লাইনে দাঁড়িয়েছেন কিন্তু এক জায়গায় দাঁড়াতে পারেননি, ছড়িয়ে ছিটিয়ে লাইনে দাঁড়িয়েছেন। আর এই হলো নাগেশ্বর মহাদেবের মন্দির। এইখানে একটি বিশাল মূর্তি রয়েছে নাগেশ্বর মহাদেবের, কিন্তু ওই পর্যন্ত যাওয়া যাচ্ছে না, এত ভিড়। আপনারা ভিআইপি দর্শনও করতে পারেন, সেখানে লাইনের পরিমাণ কম। ভিআইপি দর্শনের জন্য পার হেড লাগছে 1100 টাকা করে, সেটা হচ্ছে শুধু দর্শন। আর যদি আপনি জলাভিষেক করতে চান বা স্পর্শ করতে চান তাহলে লাগবে 2500 টাকা করে পার হেড। এখন আমাকে কেউ জিজ্ঞেস করবেন না যে ভগবানকে দর্শন করতে এত টাকা লাগছে, এইভাবে দর্শন করা যায়, এগুলো আমি জানি না, আমি শুধু নিয়মটা বললাম। অসম্ভব ভিড়ের মধ্যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে এখন আমরা রওনা দিয়েছি ভেট দ্বারকার পথে। এই ভেট দ্বারকা আগে স্টিমারে করে পার হতে হতো, মানে ওখা থেকে ভেট দ্বারকা পর্যন্ত স্টিমার সার্ভিস ছিল, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে সুদর্শন সেতু। তার ফলে এখন স্টিমার সার্ভিস তুলে দেওয়া হয়েছে। এই সুদর্শন সেতু দিয়ে যাওয়াটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা।
আমাদের দলের সবাই, মানে যাদের বয়স বেশি যাদের বয়স কম, সকলেই কিন্তু অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়ে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এত ভিড়ের মধ্যে এত কষ্ট করে দর্শন করেছেন এবং দর্শন মোটামুটি সকলেরই ভালো হয়েছে। যদিও অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারেননি, যেরকম কালকে দ্বারকাধীশ মন্দিরে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন হয়েছিল সেটা হয়নি, কিন্তু দর্শনটুকু হয়েছে এটুকু বলা যায়। এই গাড়িটি ছাড়াও আমাদের আরেকটি গাড়ি রয়েছে, তারা আগেই বেরিয়ে গেছেন, কেননা তাদের দর্শন আগে হয়ে গেছে, তারা আগে চলে গেছে। এই সুদর্শন সেতুর উপর এখন গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমেছে, আর এই যে রেলিংটা দেখছেন, এই রেলিং টপকে টপকে ওপারে গিয়ে সব এখন সমুদ্রের ছবি তুলছে। এই যে এই দেখুন, এখানে সমাধি, এত বয়স, দীপ্তিদি, সব রেলিং টপকে টপকে গেছে। এই যে সব এই পাঁচিল টপকে টপকে গেছে। অবস্থা দেখেন অবস্থা দেখুন, এই যে সমাধি টপকে চলে গেল। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। তাহলে বাচ্চা লোক আনন্দ মিলা, কাফি আনন্দ মিলা। আপনি ব্রিজ পার করে নামার পরে এখান থেকে আপনাকে অটো বা টোটো নিয়ে মন্দিরে পৌঁছাতে হবে, পার হেড নেয় 20 টাকা, গাড়ি কিন্তু যেতে দেবে না। এবার সবাই মিলে রওনা দেবো বেট দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে। এগোচ্ছে না তো, দাঁড়িয়েই আছে সব। হ্যাঁ, এখানে হ্যাপাজেরলি লাইনটা দাঁড়িয়ে আছে, লোকমুখে যা শোনা যাচ্ছে 1 ঘন্টা লাগবে, কিন্তু যা দেখছি লাইনটা কোনো ডিসিপ্লিন রয়েছে লাইন নাই। কাজে আমরা খুব ভয় পাচ্ছি যে এইভাবে কী করে যাবো, যে 1 ঘন্টা মুখে বলছে সেটা যে 2 ঘন্টা হবে না তার কোনো গ্যারেন্টি নাই। সেই জন্য আমরা এখন চিন্তা ভাবনা করছি, আমাদের না যাওয়ার সম্ভাবনাটাই বেশি এখন। দেখি বাকি সদস্যরা আমাদের কি বলে, সেই নেওয়ার সিদ্ধান্ত নেব। সিস্টেম নেই, সেটা বললাম, কোনো রকম সিস্টেম নেই, একসঙ্গে হাজার হাজার লোক গায়ের মধ্যে দিয়ে, এটা প্রবলেম। এইভাবে বয়স্ক মানুষদের জন্য খুব বয়স্ক মানুষদের জন্য সত্যি খুব অসুবিধা। আপনি কি সেই জন্য যেতে চাইছেন না? মানে একদম একদম হবে না। দ্বারকাধীশ মন্দিরে অসম্ভব ভিড় ছিল, ঘন্টা 2 ধরে এখানে সবার জুতো পাহারা দিচ্ছিলাম। সবাই যাননি মন্দিরে, মন্দিরে গেছেন মোট 12 জন, বাকিরা মন্দিরে যাননি, তারা আবার ফিরে গেছেন যেখানে বাস স্ট্যান্ড সেখানে। খুব ভালো দর্শন করেছি, ভগবানের কৃপা না থাকলে এটা হয় না। আমরা যেভাবে ঢুকেছি আর যেভাবে দর্শন করেছি খুব ভালো দর্শন হয়েছে, মানে মন ভরে গেছে। আপনারা কেমন দর্শন করলেন? ভালো, আমরা এত লড়াই করে শেষ পর্যন্ত যুদ্ধ জয় করে ফিরে এলাম। খুব ভালো দর্শন হয়েছে, এটাই আমাদের। বেট দ্বারকা থেকে এখন আবার আমরা হোটেলে ফিরে আসলাম, আমাদের দ্বারকাতে যে হোটেল, আর হোটেলে এই যে এইখানে আমাদের সব রান্নাবান্না চলছে। একটু পাপাই দেখাও, এই হবে আমাদের
এখনকার স্ন্যাক্স ব্রেড পকোড়া, আর এই যে পকোড়া ভাজতে যাচ্ছে পাপাই, আর তার সাথে চা। আর তারপরে অমিতাভ একটু বলো তো যে ডিনারে আজকে কি কি করেছো? ডিনারে ভাত, এই যে আচ্ছা, রেডি, ভাত, তারপরে আর কি করেছো বলো? এই যে মসুর ডালের বড়া, মুসুর ডালের বড়া, ভেন্ডি সর্ষে, সর্ষে ভেন্ডি, বেগুন বাসন্তী, বেগুন বাসন্তী, ডাল। ডাল। বাহ 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 বাহ। তাহলে এই ডিনার, আর কালকে কিন্তু আমাদের বেরোনো আছে সকাল 7টায়। 7টায়। ঠিক আছে, আজকে সারা রাত কাজ হবে। ঠিক আছে, তুমি ইয়ে নিয়ে চলে এসো, পকোড়া নিয়ে। আজকে 25শে জানুয়ারি 2026, আমরা আজকে দ্বারকা থেকে রওনা দিলাম ভুজের উদ্দেশ্যে। সময় লাগে মোটামুটি 7.5 ঘন্টা, আমরা ধরে নিচ্ছি 8.5 ঘন্টা। আর আমরা এখন রওনা দিয়েছি 8:27 ঘড়িতে, এখন মিনিট 2 হলো রওনা দিয়েছি। আজকের এই জার্নিটা আমাদের কিন্তু মানে বেশ লং জার্নি, মানে আমাদের ট্রিপের এই জার্নিটাই সব থেকে লং জার্নি। আমরা দ্বারকা থেকে সরাসরি ভুজে যাব না, আমরা দ্বারকা থেকে যাব মান্ডবী, এবং মান্ডবী থেকে যাব ভুজ। দ্বারকা থেকে মান্ডবী 459 কিলোমিটার মতন পড়ে, এবং তারপরে আবার মান্ডবী থেকে ভুজ, সেই দূরত্বটা প্রায় 60 কিলোমিটার মতন। মানে আমাদের সারা দিনই আজকে বাসেই কাটবে, সেই কারণে আমাদের ব্রেকফাস্ট আজকে ড্রাই ব্রেকফাস্ট, সেটাও বাসে দেওয়া হবে। আমরা লাঞ্চ করব রাস্তায়, এবং রাত্রিবেলায় ভুজে গিয়ে তারপরে হোটেলে আমরা ডিনার করব। এইরকমই আমাদের মোটামুটি আজকে সারাদিনের প্ল্যানিং আছে। ড্রাই ব্রেকফাস্টে আজকে কি কি দেওয়া হয়েছে রানাদা একটু দেখান। এই যে এটা দেওয়া হয়েছে ব্রিটানিয়ার কেক, ব্রিটানিয়ার কেক, এদিকে ক্রিম রোল, আর সঙ্গে দেওয়া হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে কলা। এই হচ্ছে আমাদের ড্রাই ব্রেকফাস্ট। আর আরও একটা জিনিস, আমরা ডিম দিতে পারতাম কিন্তু দিতে পারলাম না, কারণ দ্বারকাতে পুরোপুরি ভেজ, নন ভেজ কোনো কিছু অ্যালাউড নয়। আপনারা যখন গুজরাট ট্রিপ করবেন তখন সোমনাথ, গির এবং দ্বারকা, এই 3টি জায়গা আপনাদের ভেজ খেতে হবে, বাদবাকি সব জায়গাতেই কিন্তু আপনারা নন ভেজ পাবেন। আর কিছুক্ষণ আগে সানরাইজ হয়েছে, এখানে তো সানরাইজ অনেক দেরিতে হয়, এখন কিন্তু সূর্যের আলো বেশ সুন্দর লাগছে। রাত্রিবেলায় দ্বারকাতে আমরা যথেষ্ট ঠান্ডা পেয়েছি, এবং আজকে সকালের দিকেও, মানে সকালের দিকটাতে বেশ ঠান্ডা এই জানুয়ারি মাসে। সারা দিনে কিন্তু এমন কিছু ঠান্ডা নেই। গুজরাট কিন্তু বায়ুশক্তি উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার লাম্বা ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র। আপনারা এই পথ দিয়ে যাওয়ার সময় দুপাশে প্রচুর উইন্ড মিল দেখতে পাবেন। ভুজ যাওয়ার পথে আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি। এখন এখানে একটি হোটেলে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি, মানে হোটেলে মানে আমরা লাঞ্চটা তৈরি করে নিয়ে এসেছি, ওনাদের বলেছি খাওয়ার জায়গা দিতে। এই যে এই হচ্ছে জায়গা, এই হোটেলটির নাম হচ্ছে শিভম হোটেল। এইখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা। কি কি করেছো পাপাই আজকে দেখাও। এদিকে খিচুড়ি করেছো, আর পাঁপড় আছে, পাঁপড়, চাটনি, লাবড়া আছে। লাবড়াটা কোথায়? লাবড়াটা ওই যে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের খাবার, খিচুড়ি, লাবড়া, পাঁপড়, চাটনি। এই ভুজ যাওয়ার পথে এই রাস্তাটিতে কিন্তু সেই রকমভাবে খাওয়ার হোটেল বা ওই জাতীয় সুযোগ সুবিধা নেই। এখানে আপনারা যে হোটেলগুলি পাবেন সবই এখানে গুজরাটি থালি পাওয়া যায়। আমাদের কয়েকজন গুজরাটি থালি খাচ্ছেন, কিন্তু অন্যান্য যে সুবিধা সেগুলো কিন্তু আপনারা পাবেন না। মানে চারিদিকে পুরো ধুধু করছে, দোকানপাট খুব কম,
তা এইখানে আমরা হোটেলে ব্যবস্থা করে তার জন্য আজকের লাঞ্চটা আমরা একটু লিমিটেড রেখেছি, কেননা এটা তো অন দ্য ওয়ে ব্যবস্থা করতে হচ্ছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া ভালোভাবে হবে। খাওয়া দাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম। মান্ডবী পর্যন্ত পৌঁছতে এখনও আমাদের লাগবে 4 ঘন্টা মতন। মনে হচ্ছে না যে মান্ডবীর সানসেট আমরা দেখতে পাবো, কেননা মান্ডবীর সানসেটের টাইম আমি গুগলে দেখলাম, দেখালো 6টা 36 মিনিট, আর আমাদের পৌঁছানোর সময় দেখাচ্ছে 6টা 45 মিনিট। আমরা এইমাত্র ভুজে এসে পৌঁছালাম, এখন বাজে 9:30। আসলে আমরা সোজা গিয়েছিলাম মান্ডবী বিচ, তারপরে রাস্তায় খাওয়া দাওয়া আরও অন্যান্য প্রয়োজনে দাঁড়াতে দাঁড়াতে এসেছি, সেই কারণে সময়টা একটু বেশি লাগলো। এখন গেস্টদের স্ন্যাক্স দেওয়া হবে, আর তারপরে 10:30 11টা নাগাদ ডিনার দেওয়া হবে। ডিনার করে সবাই শুয়ে পড়বেন। কালকে আমরা হোয়াইট রান, ধোলাভিরা এবং রোড টু হেভেন এই সকল জায়গাগুলি যাব। আপনাদের এবারে ভুজে আমরা যে হোটেলটি নিয়েছি তার রুমটি একটু দেখিয়ে দিই। রুমে যা যা আছে সেগুলি একটু ভালো করে দেখুন। রুমের সাইজ মোটামুটি ভালোই, আর তাছাড়া রুমে যেগুলো যেগুলো থাকে সেগুলো সবই আছে। এই হোটেলে প্রত্যেকটি রুমের সাইজ এবং রুম ক্যাটাগরি সেম, প্রত্যেককে এই রুমই দেওয়া হয়েছে। আমরা এখন এসেছি রান অফ কছে। রান অফ কছে দেখতে পাচ্ছেন যে দিগন্ত বিস্তৃত সাদা লবণের মরুভূমি, এই হোয়াইট ডেজার্ট এই সময় অসাধারণ লাগে। এই সময় মানে আমরা যখন এসেছি এই জানুয়ারি মাসে, আপনি মোটামুটি ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রকম আদিগন্ত লবণের মরুভূমি দেখতে পাবেন এই কছে আসলে। কছে এই সময় রণ উৎসব হয়, যখন এই রকম দিগন্ত বিস্তৃত লবণের প্রান্তর সৃষ্টি হয়, সেই সময় রণ উৎসব হয়। চারিদিকে বিভিন্ন ধরনের স্থানীয় গান বাজনা, তাদের পোশাক এবং বিভিন্ন ধরনের দোকানপাটের সমাহার অপূর্ব সুন্দর এক পরিবেশ তৈরি করে। আর তাছাড়াও এই রণ উৎসবে এই চারপাশের এলাকা দিয়ে আপনি উটে করেও এই হোয়াইট ডেজার্ট এলাকাটি প্রদক্ষিণ করতে পারেন। দারুণ লাগছে। গতবার যখন এসেছিলাম
আরও বেশি সাদা দেখেছিলাম, কারণ তখন সবে তৈরি হচ্ছে, জলটা পুরোপুরি শোকায়নি, মাঝে মাঝে পা দিলে পা ডেবে যাচ্ছিল। কিন্তু এইবার একেবারে শক্ত, একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে এইরকম সাদা লবণের মরুভূমি পৃথিবীতে আর কোথাও নেই। যারা এখনও গুজরাট আসেননি তারা কিন্তু অবশ্যই একবার জীবনে কোনো না কোনো সময় এই গুজরাটে এসে কচ্ছের উপসাগরের এই মরুভূমিটা দেখে যাবেন, দারুণ লাগবে। আপনারা যখন এখানে আসবেন তখন ভুজ থেকে মোটামুটি এই হোয়াইট ডেজার্টের দূরত্ব 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার আপনি নিজের গাড়িতে আসতে পারেন বা আপনারা যে গাড়ি ভাড়া করবেন তাতে আসতে পারেন। এখানে এসে যেখানে টেন্ট সিটি, সেই টেন্ট সিটি থেকে গুজরাট গভর্নমেন্টের বাসে আপনাকে আসতে হবে এই পর্যন্ত। কোনো পয়সা লাগে না তার জন্য, ফ্রি সার্ভিস। 4 কিলোমিটার দূরত্ব, পারমিট দেখাবেন এবং বাস আপনাকে নিয়ে আসবে এই হোয়াইট ডেজার্ট পর্যন্ত, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমাদের সাথে যারা এসেছেন তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, নিজেদের মতন আনন্দ করছেন, গুজরাটি পোশাক পরে ছবি তুলছেন। অপূর্ব সুন্দর লাগছে, মানে সকলে পাগলের মতন আত্মহারা হয়ে গেছেন এই রকম হোয়াইট ডেজার্ট দেখে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে অসাধারণ অসাধারণ সাদা লবণের মরুভূমি। কচ্ছের বৃহৎ রণ অঞ্চলের মধ্য দিয়ে একদিকে খাবড়া অঞ্চল থেকে অপরদিকে ধোলাভিরা পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ এই অত্যাশ্চর্য পথ রোড টু হেভেন। 2023 সালের 2রা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পথের উদ্বোধন করে তার নামকরণ করেন। চারিদিকে ধপধপে সাদা লবণভূমির মধ্য দিয়ে এই পথ দিয়ে যেতে যেতে আপনার মনে হবে যেন সত্যিই আপনি এগিয়ে চলেছেন স্বর্গের পথে। গুজরাট ভ্রমণে এসে তাই একটি দিন আপনাকে অবশ্যই রাখতে হবে এই রোড টু হেভেনের জন্য। আমরা এসে পৌঁছালাম ধোলাভিরায়, আর সোজা এগিয়েই ডান দিকে পড়বে প্রথমে মিউজিয়াম। এই মিউজিয়ামটি 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা আগে মিউজিয়ামটি দেখে নেব, তারপরে আর্কিওলজিক্যাল সাইটের দিকে যাব। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। হরপ্পা এবং মহেঞ্জোদারো খ্রিস্টপূর্ব 5000 বছর আগের মানব সভ্যতা। প্রধানত খ্রিস্টপূর্ব 3000 থেকে 5000 বছরের মধ্যে এই সভ্যতা গড়ে উঠেছিল। প্রধানত হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা যে যে জায়গাগুলোতে রয়েছে 8টি জায়গাকে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। 8টি জায়গা, তার মধ্যে একটি হলো মহেঞ্জোদারো, হরপ্পা, তারপরে গানেরিওয়ালা, তারপরে রাখিগড়ি, তারপরে কালিবাঙ্গান,
রূপনগর, লোথাল এবং ধোলাভিরা। এই ধোলাভিরা হচ্ছে এই যে 8টি জায়গা তার মধ্যে 5ম স্থান। এইখানে যে সিভিলাইজেশনটি পাওয়া গেছে এটি হচ্ছে প্রধানত হরপ্পান সিভিলাইজেশনের অংশ। এই জায়গাটি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন জেপি যোশী। তিনি 1969-এ এই জায়গাটি প্রথম আবিষ্কার করেন এবং তারপরে এর খনন কার্য শুরু হয় 1991 সালে এবং এইখানে বিভিন্ন নিদর্শন স্বরূপ যেগুলি পাওয়া গেছে সেগুলি এখানকার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে, কিছু রয়েছে দিল্লিতে যে ন্যাশনাল মিউজিয়াম, সেই ন্যাশনাল মিউজিয়ামে। এই ওপরের দিকে এখানকার যে শহর, সেই শহরের নিদর্শন রয়েছে। চলো। আর হরপ্পা আর মহেঞ্জোদারোর কৃতিত্ব তো আমাদের বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো সবাই জানেন। আমি ভিডিওটা তুলবো না শেষ করে। গুজরাটের বিভিন্ন জায়গাতেই আপনি স্বামীনারায়ণ মন্দির দেখতে পাবেন। আমরা এসেছি ভুজের যে স্বামীনারায়ণ মন্দির, সেই স্বামীনারায়ণ মন্দিরটিতে। এই মন্দিরটি হলো পুরনো স্বামীনারায়ণ মন্দির। আমি এখন এই যে প্রাসাদটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এর নাম হচ্ছে প্রাগমহল। এটি ভুজ শহরের মধ্যেই অবস্থিত। ভুজের যে লোকাল সাইট সিইং তার মধ্যেই আসবে। 1869 সালে মহারাজা প্রাগমলজি দ্বিতীয় তিনি এই প্রাগমহলটি তৈরি করেন। সম্পূর্ণ ইতালীয় গথিক শৈলীতে এই প্রাগমহলটি নির্মিত এবং শুধু তাই নয়, শোনা যায় যে এই মহলটি তৈরির সময় যে সকল শিল্পীরা এই মহলটি গঠনের কাজে নিযুক্ত ছিলেন তাদের নাকি স্বর্ণমুদ্রাতে পারিশ্রমিক দেওয়া হতো। আর এর পাশেই রয়েছে আরেকটি মহল, সেটি হলো আয়না মহল এবং এখানে 45 ফুট উঁচু একটি ক্লক টাওয়ার রয়েছে। এই প্রাগমহলের একটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত স্থান হলো এর দরবার হল। প্রাগমহল দেখে নিয়ে আপনারা রওনা দেবেন নতুন স্বামীনারায়ণ টেম্পল দেখার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আপনাদের ডান দিকেই পড়বে এই বিশাল লেক। এই লেকটির নাম হলো হামিসার লেক। এখন আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে।